আসসালামু আলাইকুম। একটি রাজ্য চালানো খুবই সহজ যদি রাষ্ট্রটির পরিচালনা পদ্ধতি মেথড বা অবকাঠামোগত সুষ্ঠু পদ্ধতিগত দিক থেকে সাজানো থাকে। ইকোনমিক সর্বক্ষেত্রে, একটা দিক থেকে নয়, একবার প্রশাসন থেকে অর্থ, স্বাস্থ্য, শিক্ষা যে সিস্টেমে সাজানো থাকে, সেটা যদি পরিপাটি, সুসজ্জিত এবং সৎ মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেখানে অত্যন্ত পদ্ধতিগতভাবেই রাজ্যটি চলতে থাকে। রাজার পরিবর্তন হলেও সিস্টেমেটিক্যালি সময়ের প্রয়োজনে যদি ক্ষুদ্র ক্ষুদ্র কোনো পরিবর্তন আনতে হয়, সেটা রাজ্যের পরিষদেরা বসেই ঠিক করতে পারেন। কিন্তু রাষ্ট্র চালানো এতটা সহজ, বৈধ, সহজলভ্য নয়। কারণ রাষ্ট্র, রাজ্য যে আঙ্গিকেই আমি দেখি না কেন, এ রাষ্ট্র চালাতে গেলে রাষ্ট্রের সাথে বৃহত্তর একটি জনগোষ্ঠীকে পরিচালনার দায়িত্ব নিতে হয়। গণতান্ত্রিক সিস্টেমের গণতান্ত্রিক যে ধারা, এটাকে জীবন্ত রেখে, গলা টিপে হত্যা না করে, তাকে পরিবর্তিত না করে, তাকে মিথ্যা, ছলনা বা প্রলোভন, বিভিন্ন ধরনের চিটারি বাটপাড়ির ভিতরে দিয়ে সেই গণতন্ত্রকে জনগণের সামনে যদি ভুলভাবে উপস্থাপিত না করা হয়, সঠিকভাবে করতে গেলে এটি অত্যন্ত জটিল বিষয়। একটি রাষ্ট্র সুন্দরভাবে, সুশৃঙ্খল, জনগণ এবং সরকারের মাঝে যে আন্ডারস্ট্যান্ডিং, সঠিক বোঝাবুঝি করে চলতে গেলে জনগণের আত্মায়, অন্তরে, বিবেকে, বুদ্ধিতে সরকারকে অত্যন্ত বিশ্বস্ত হতে হয়। একটি বিশ্বস্ত সরকার, একটি বিশ্বস্ত সরকার পদ্ধতি একটি বিশ্বস্ত জাতিকে তৈরি করতে পারে দেশপ্রেমিক হিসাবে। আর না হলে যারা সরকারে যায়, সেই সরকারে যাওয়ার শুধু পদ্ধতিগত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখলেই, কিন্তু পরিচালনার ক্ষেত্রে তার ধারে কাছে না গেলেও জনগণ এবং সরকারের মাঝে যে মানসিক দূরত্ব তৈরি হয়, যে অবিশ্বাস তৈরি হয়, তাদের ভিতরে যে মানসিক দ্বন্দ্ব, সরকার এবং জনগণের সাথে মানসিক দ্বন্দ্ব, আর্থিক বৈষম্যের গ্যাপ, সরকার পরিচালনার পদ্ধতিতে যে বাধা বিপত্তি আসে, অর্থাৎ মিছিল, বিপ্লব, মিটিং, বিভিন্ন ধরনের যে প্রতিরোধ আসে, সেটাই হলো সরকার অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, জনগোষ্ঠীকে ধোঁকা দিয়ে তাদের লাভবান হওয়ার সিস্টেমকে যখন তারা চালু করে দেয়, জনগণ যখন বুঝতে পারে সরকার তাদের সাথে প্রতারণা করছে, তখনই সরকার এবং জনগণের ভিতরে ভুল বোঝাবুঝি নয়, সঠিক বোঝাবুঝিটাই সৃষ্টি হয়। তার জনগণ তখন সঠিকটাই বুঝে নিতে চায় সরকারের কাছ থেকে। এই কথাগুলো বলছে এই জন্যই, বর্তমান সিচুয়েশন, ইরানের যুদ্ধ, ইসরায়েল বা আমেরিকা যাই বলি না কেন, যে সাম্রাজ্যবাদী লুটতরাজের যুদ্ধ শুরু হওয়ার পরেই দেশের যে একটি অস্থিতিশীলতা, বিশেষ করে জ্বালানি খাতে, আর জ্বালানির সাথে তো সমস্ত কিছুই সম্পৃক্ত, প্রোডাকশন বন্ধ, সমস্ত কিছুর দাম বেড়ে গেছে, বাজারে গেলে এক ধরনের হাহাকার। কিন্তু মুখ্য জিনিস যেটা, জ্বালানি তেল, জ্বালানি তেল নিয়ে সরকার এবং জনগণের মধ্যে যে বড় ধরনের যোজন যোজন মাইলের যে একটা গ্যাপ, এখানে একবার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সরকার বারবার বলছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল আমাদের মজুদ আছে, বা আমরা আনছি, পথে আছে, বা আনার যত ধরনের প্রচেষ্টা হোক বা চুক্তি হোক, কথা হোক, যাই হোক, চলছে, কোনো সমস্যা হবে না। আদতে কি জনগণ সরকারের এই কথাকে বিশ্বাস করতে পারছে? এই সরকারের এই বক্তব্য কি জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে বা গ্রহণযোগ্যতা পাচ্ছে? তেলের ফিলিং স্টেশনে তেল নাই, তেল ড্রাম ভর্তি হয়ে গুদামে
দোকান ঘরে, অফিসে, বিভিন্ন জায়গায় প্রচুর মানে ভরে গেছে, কিন্তু ফিলিং স্টেশনে তেল নাই। তেল পুরা জনগণের হাতে, এবং সেই জনগণই হলো সরকারকে যারা তৈরি করে দিয়েছে, সরকার যাদের দিয়ে গঠিত, তাদের কাছেই। এখন জনগণ সরকারের কথা বিশ্বাস করছে না, শুনছে না, মানছে না। কেন? সরকার নিজেকে যে সৎ উদ্দেশ্য বা সততা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল বা জনগণ দিয়েছিল, সেই জায়গাটাতে সরকার কতটুকুন কনসাস, কতটুকুন জনগণের বিবেকের কাছে ডিপেন্ডেবল, সেটা জনগণ তো কি বুঝতে পারছে বলে সরকার মনে করছে? খুব বেশি সময় তো নয়, 2 মাসও হয়নি, 1.5 বছর মাঝে গেছে। তার আগের যে জুলাই অভ্যুত্থান নামে এদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে, এবং সেই বিপ্লবের চূড়ান্ত রূপ যেখানে গিয়ে সমাপ্ত হয়েছে, যাদের দ্বারা, যেসব কন্ডিশনের দ্বারা সেই সংস্কার, সরকার নিজেও তো এই সংস্কারের মধ্য থেকেই নিজেদেরকে রেখেছিল বা সংস্কারের পক্ষেই তারা প্রকাশ্যে ভোট দিতে বলেছিল যে হ্যাঁ, সরকার পদ্ধতিতে ভোট দিবেন এবং সংস্কারের জন্য হাতে ভোট দিবেন। কিন্তু সরকার দায়িত্ব নেবার পরে যে গড়িমসি, যে উচ্চবাচ্য যে কথা, তাদের যে মনোভাবাপন্ন সংলাপ, বক্তব্য, এটা জনগণের হার্টে গিয়ে লাগছে, হৃদয়ে গিয়ে লাগছে, সচেতন নাগরিকের বিবেকে বিদ্ধ হচ্ছে। জ্ঞানীজনরা তারা বিশ্বাসের জায়গাটা খুঁজে পাচ্ছে না সরকারের মধ্য থেকে। অর্থাৎ সরকার যে প্রতারণামূলক নিজেদেরকে ক্ষমতায় বসিয়ে রেখেছে, এবং প্রতারণামূলকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছে ধোঁকা দিয়ে, প্রলোভন দেখিয়ে তারা একটি সরকার গঠন করেছে, জনগণকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে জনগণের সাথে সরাসরি সরকারই যদি চিটারি করে, সেই জনগণ সরকারের উপরে কতটুকুন, কতক্ষণ, কোন অবস্থায় বিশ্বাসের জায়গাটা, বিশ্বাসের যে ক্ষেত্রটা সরকারকে, সেটা কি প্রতীয়মান করে বোঝাবে? আজকে সরকার যদি তার যে নির্বাচনী ইস্তিহার বলেন বা যেসব ওয়াদাভুক্ত হয়ে যে কথা বলে সরকার গঠনের জন্য তারা ভোট চেয়েছিল, বা ভোট পাওয়ার পরেও, সরকার গঠন করার পরেও অল্প সময়টা পর্যন্ত যতক্ষণ জনগণের হৃদয়ে আস্থা স্থাপন করেছিল, সেই জায়গাটাতে যখনই সরকার সরে গেছে, জনগণও সেই সরকারের আস্থার জায়গা, বিশ্বস্তর জায়গা, ভালোবাসার জায়গা থেকে অনেক দূরে সরে এসেছে। জনগণ আদতে কি সরকারকে আর বিশ্বাস করতে পারছে যে এই সরকারের কোনো কথা বিশ্বাস করা যায়? এই সরকারের কোনো কার্যক্রমকে আইন হিসাবে শ্রদ্ধা করে, নাগরিক হিসাবে তার দায়িত্ব মনে করে এই সরকারের কর্মকাণ্ডকে কি আর মানসিকভাবে সাপোর্ট করবে? নাকি তারা সরকারের যেটাই করুক তার বিপরীতমুখী হয়ে সরকারকে বোঝাতে চেষ্টা করবে, আমরা তোমাদের সাথে নাই? আমি যদি তেলের কথাই বলি, শুধু তেল নিয়ে প্রসঙ্গটি আজকে, তেল নিয়ে কি এটা সরকারকে বোঝাচ্ছে না সাধারণ মানুষ যে আপনি যেটা বলছেন, আপনার কথা বিশ্বাস করবার মতো আপনার কি যোগ্যতা আছে? আপনি যে সততা এবং জনগণের উন্নয়নের উদ্দেশ্যে সরকার গঠন করেছেন বা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, সেই জায়গাতে যাবার পর আপনার ক্ষমতায় আসার পূর্বাপরের যে কথা, তার সাথে কতটুকুন একমত আছেন এবং সেখান থেকে কতটা দূরে সরে এসেছেন? তার মানে কি? মানেই হলো সরকার ক্ষমতায়, সরকারি খরচ জনগণের উপরে, জনগণ রাষ্ট্রের সংবিধিবদ্ধ সংবিধান বা আইন দ্বারা শৃঙ্খলিত, তারা যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই কথা বলতে পারে না, যে কোনোভাবেই হোক, যে কোনো ব্যাপারেই হোক রাজপথে দৌড়ে চলে আসতে পারে না। তারা সুশৃঙ্খল একটি রাষ্ট্রের সম্মানিত নাগরিক, তারা সময়ের অপেক্ষা করে। এই সময়ের যে অপেক্ষাটা, সরকার যদি তার নিজের জায়গায়, অবস্থানে স্থির থাকতো, জনগণের কথার উপরে
জনগণকে দেওয়া ওয়াদার উপরে স্থির থাকতো এবং তার প্রতিফলন জনগণ দেখতে পেত। সরকার যদি বলতো 1 লিটার তেল নিয়েই তোমরা ঘরে ফিরে যাও, জনগণ মাথা নত করে অবনত মস্তকে স্বীয় ধার্য হিসাবে সেটা মেনে নিয়ে মাইল মাইল হেঁটে তারা তাদের কাজ সমাধা করতে, কিন্তু সরকারকে দেখাইতো, জানাইতো যে সরকার জনগণের সাথে প্রতারণা করেনি, তার কথা দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। জনগণও তাকে তাদের শ্রম আত্মার সমস্ত শক্তি দিয়ে তার সম্মান জানাতো, তাকে সেখানে রাখবার জন্য সকল ধরনের জীবন দিয়ে হলেও প্রয়াস অব্যাহত রাখত। কিন্তু সরকার ক্ষমতায় যাবার পরে জনগণকে যেভাবে ধোঁকা দিয়েছে, জনগণকে যেভাবে কথার দ্বারা বিভ্রান্ত করেছে এবং করেই যাচ্ছে, এই জনগণ পিছুটান দেওয়া অর্থাৎ সরকারকে বিব্রত করবার জন্য এটিও একটি জনগণের ভয়েস। এই জনগণের ভয়েস, এই জনগণের মনোভাবাপন্নতা সরকারকে বুঝতে হবে কেন জনগণ সরকারের কথা শুনতে চাচ্ছে না, এটা বুঝতে হবে। সরকার নিজেই সেই জায়গাটার থেকে সরে আসে। একদিকে যেমন দেখাচ্ছে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে না, জনকল্যাণে যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো রাষ্ট্রের উন্নয়নের সাথে ধরা যায় না। সামাজিক শৃঙ্খলা, সামাজিক সুরক্ষা ফেরাতে যেটা চাচ্ছে, এগুলো সেন্সিটিভ মাইন্ডের, আবেগের জায়গাগুলো এটা। কিন্তু সরকার নিজেই বলছে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। তো আবেগের জায়গাগুলো দখল করে জনগণকে আবেগের নামে বিভ্রান্ত করার এটিও একটি অপচেষ্টা। কিন্তু মুখ্য যে জায়গাগুলো, বেসিক্যালি ফান্ডামেন্টালি যেসব জায়গায় হাত দেওয়ার কথা সরকারের, যে কাজগুলো করার কথা জনগণের বিশ্বস্ততা অর্জনের জন্য, সেই জায়গাতে সরকার কথা রাখেনি। আর সরকার কথা রাখেনি বলেই আর জনগণও সরকারের দেওয়া কথা রাখছে না, কথা শুনছে না। এখনও চরম আকারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বৃষ্টি হচ্ছে, কিছুটা পানি জমিনে পড়ছে, পাট বপন করা হয়েছে, এই মুহূর্তে খুব কম পানির প্রয়োজন। কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেলে মাঠে যখন খরা দেখা দিবে, মাঠের যে ক্ষেত খামার, সেখানে যখন পানির প্রয়োজন হবে, তখন যখন কৃষকরা পানি সেচের জন্য তেল আনতে যাবে, তেল পাবে না। বুঝতে পারছেন সিচুয়েশনটা? এখন মোটরসাইকেল নিয়ে কারা রাজপথে আছে? বিশেষ করে মোটরসাইকেলের উপরে যাদের সংসার, বিভিন্ন কোম্পানির এসআর, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, মাল্টি গ্রুপ অফ কোম্পানিগুলার সেলসম্যানেরা, যারা অর্ডার কাটে, এই ধরনের যারা বড় কোম্পানির যারা বিতরণের সাথে পণ্য বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার যে অর্ডার গ্রহণ করে, এরাই তো বিশেষ করে মোটরসাইকেলের উপরে বেশি সময়, যাদের জীবনটাই মোটরসাইকেলের উপরে, ব্যবসা বাণিজ্যের বড় একটি অংশ জুড়ে এরা কিন্তু খুব বড় একটি অংশ নয়, তারপরও মাইলের পর লাইন ধরে দাঁড়িয়ে থাকছে মোটরসাইকেল নিয়ে। কিন্তু তার সাথে যখন কৃষকদের তেল নিয়ে হাহাকার শুরু হয়ে যাবে, মাঠে যখন মূল বেসিক, আমাদের তো শিল্পোন্নত দেশ না, কৃষি ভিত্তিক দেশ, এই কৃষি খাতে যখন তেল পাবে না, যখন কৃষকরা হাহাকার করে উঠবে, সকল শব্দ, সাউন্ড গ্রেনেড বলেন, ট্যাঙ্কের শব্দ বলেন, ওই যে পুলিশদের দিয়ে সেই এপিসি বলেন, কামান বলেন, হেলিকপ্টারের শব্দ দিয়ে ভয় দেখান, যাই দেখান না কেন, কৃষকদের হাতের লাঠি আর কৃষকদের গরু তাড়ানো, শুয়োর তাড়ানোর যে আওয়াজ, কণ্ঠ, সব থেকে ভয়ঙ্কর সেই শব্দ যখন গর্জে উঠবে সরকারের বিরুদ্ধে, তা রোখার ক্ষমতা সরকারের হবে না। সরকার বিতাড়িত করতে, সরকারকে দাবড়াতে ঢাকাস্থ আন্দোলন দেখেছে বিগত দিনের সরকাররা, যারা পালিয়ে গেছে। কিন্তু সারা দেশে মানুষ কিভাবে ক্ষেতের থেকে পথে উঠে আসবে, সে সময়ের অপেক্ষাও করতে হবে। একটি রাষ্ট্র পরিচালনা করবার জন্য যত যাই
আপনি গায়ে কাপড় দেন, পেটে ভাত দেন, শরীরের ওষুধ দেন, যাই দেন না কেন, যত কিছুই দেন না কেন, কিন্তু আপনি যদি বিশ্বস্ততার জায়গায় তাদের পেটে লাথি মারেন, বুকে লাথি মারেন, তাদেরকে খুব কৌশলে বোঝাতে চেষ্টা করেন যে তোমাদের বংশ পরম্পরায় তোমরা কৃষক কৃষকই থাকবে, তোমরা শ্রমিক শ্রমিকই থাকবে, তোমরা হাত পাতার জাতি হাত পেতেই থাকবে, আমরা শাসকের গোষ্ঠী শাসকই থাকব, আমরা শোষকের গোষ্ঠী শোষকই থাকব, আমরা রাজ্য পরিচালনার দায়িত্বে আমাদের গোষ্ঠীরাই এই জায়গাতেই থাকবে। ব্যবসায়ী মহল যদি মনে করে যে আমরা আমাদের সন্তানেরা এই লোন নিয়েছি, এই লোনের ভিত্তিতেই কোটি কোটি টাকার মালিক হয়ে এইভাবেই বাংলাদেশের মানুষকে কৃষকের নামে, শ্রমের নামে, ক্ষুদ্র ব্যবসায়ীর নামে একটি পাটাতন, একটি স্তন স্থাপন করে দেব, তার ঊর্ধ্বে তাদেরকে আর ওঠার সুযোগ দেব না, জনগণ সেটা হয়তো বুঝতে শিখে গেছে। অর্থাৎ জনগণ তাদের কর্মকাণ্ড দিয়ে সরকারকে বোঝাতে যাচ্ছে আপনি আপনার বিশ্বস্ততার জায়গা তৈরি করুন, সময় আছে হাতে এখনো, না হলে আপনাকে আমরা যেভাবে ইগনোর করছি, এখন আপনার কথা যেমন বিশ্বাস করছি না, তখন আপনার দর্শনও আর আমাদের এই দৃষ্টি চক্ষুতে দেখতে চাই না, এমনটি যেন না হয়। সময় আছে সতর্ক হবার। আসসালামু আলাইকুম।